ঐকমত্য কমিশনের সংলাপে ১৫১টি প্রস্তাবে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুপুরে মতামত দেবে বিএনপি ও এনসিপি। সুন্দরবনের আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার লাইন তৈরি, ৯৫% নিয়ন্ত্রণের দাবি বন বিভাগের। কাল থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু, চাহিদার তুলনায় আসন কম থাকায় টিকিটবিহীন যাত্রীর ভিড় বাড়ার শঙ্কা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭, হুথি নিয়ন্ত্রিত বিমানবন্দরে ৩ দফায় মার্কিন বিমান হামলা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিয়ে ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৫১টির সাথে একমত পোষণ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এর ৫টির সাথে দ্বিমত এবং ১০টির সাথে আংশিক একমত প্রকাশ করেছেন তারা। এছাড়া দুপুরে ঐকমত্য কমিশনের প্রস্তাব জমা দেবে বিএনপি ও এনসিপি। সকাল ৯:৩০টার দিকে কমিশনের সংলাপে যোগ দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংসদ ভবনের এলডি হল থেকে বের হয়ে দলটি গণমাধ্যমকে জানায়, নির্বাচনের আগে অথবা একই সময় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার চায় তারা। বেলা ১২:৩০টায় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রতিবেদন হস্তান্তর করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া দুপুর ২টায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলো সুপারিশ করবে। সেখানে এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারদের ন্যূনতম বয়স ১৬ বছর করার সুপারিশ থাকবে বলে জানিয়েছে এনসিপি। সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি বা সেটাকে আমরা এন্ডোর্স করতে রাজি আছি, এটা আমরা তাদের জানাইছি। তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পর দুপুরের দিকে প্রস্তাব জমা দেবে বিএনপি এবং এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হব তার সাথে। আরিফ, জানাবেন সংলাপের পর রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা আর কি বলছেন, কোন কোন প্রস্তাবের সাথে তারা দ্বিমত পোষণ করলেন? এছাড়া এনসিপি ও বিএনপি কখন আসবে? শাফিন, ২ ঘন্টা ব্যাপী বৈঠকটি হয়েছে। ৯:৩০ থেকে শুরু হয়ে ১১:৩০ পর্যন্ত বৈঠকটি চলেছে। সেখানে তারা যে ১৬৬টি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, সেই সংস্কার প্রস্তাবের উপর রাষ্ট্র সংস্কার আন্দোলন আলোচনা করেছেন। তাদের যে প্রধান ছিলেন হাসনাত কাইয়ুম, অর্থাৎ প্রধান সমন্বয়ক, তিনি পরবর্তীতে বের হয়ে আমাদের সাথে কথা বলেছেন। সেখানে ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১৫১টি প্রস্তাবেই একমত পোষণ করেছে। এছাড়া ৫টি প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছেন সম্পূর্ণভাবে এবং 10টি প্রস্তাবে আংশিকভাবে তারা সহমত প্রকাশ করেছেন অথবা আংশিক সংস্কার চেয়েছেন, এমনটা জানিয়েছেন। এছাড়া একটি বিষয় তারা নিশ্চিত করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা সমসাময়িক সময় সংবিধান সংস্কারের জন্য অথবা সংবিধান পুরোপুরি বাতিলের জন্য একটি গণভোট আয়োজন করা যেতে পারে এবং গণভোটে সাধারণ মানুষের রায়ে সংবিধান সংস্কার তারা চাইছেন। এছাড়া আরও একটি বিষয় চাইছেন, জাতীয়ভাবে অর্থাৎ বাংলাদেশের যেই টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার জন্য ভিন্ন একটি আদালত তৈরি করে, যে আদালতের মাধ্যমে একটি ট্রাইব্যুনাল তৈরি করে তার মাধ্যমে বিদেশি টাকা ফেরত আনায়। এছাড়া প্রতিটি জেলায় জেলায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একটি মানবাধিকার আদালত ওখানে দেওয়ার জন্য স্থাপন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এছাড়া অধিকাংশ জায়গায় যেমন সংবিধান সংস্কারের যে বিষয়টি তারা মোটামুটি আংশিক দ্বিমত পোষণ করেছেন, তারা তাদের মতামত জানিয়েছেন এবং প্রতিটি জায়গায় ১৬৬টি যেই প্রস্তাবনা ছিল এই প্রস্তাবনার প্রত্যেকটি প্রস্তাবনায় কিন্তু 4টি করে কোড দেয়া ছিল, অর্থাৎ আপনি এটার সাথে একমত অথবা দ্বিমত অথবা
এটা চান অথবা চান না, এভাবে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল, সেক্ষেত্রে তারা এমসিকিউ টিকের মাধ্যমে তারা তাদের মতামত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি, দুপুর 12টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখানে আসবেন এবং তারা তাদের মতামত এখানে সাবমিট করবেন। যদিও 13 মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার কথা ছিল, এরপরেই কিন্তু এনসিপি আসবেন, যারা এখন পর্যন্ত জমা দেননি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত বিভিন্ন মহল থেকে 38টি দলের কাছে এই চিঠি গিয়েছে সংস্কার আলোচনার জন্য এবং সংস্কারের ক্ষেত্রে তাদের মতামত দেওয়ার জন্য। এখন পর্যন্ত দুদক সংস্কার নিয়েও কথা বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া রয়েছে সংবিধান সংশোধনের কথা আগেই বলেছি। এছাড়া তারা আদালতের আইন কানুনের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে তারা কথা বলেছেন। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট সবার কাছেই, যে এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হয় অথবা যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না করতে পারে, ততক্ষণ পর্যন্ত জাতীয় যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে নির্বাচনের ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থা কিছুটা হলেও যে কোনো সময়, অর্থাৎ সরকার নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা তারা আশা করছেন। তবে এই সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় এমনটা বলছেন শাফিন। ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। কাল থেকে শুরু হচ্ছে ট্রেনের ঈদযাত্রা। এবার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কাজ করবে আলাদা পর্যবেক্ষক টিম। মোতায়েন করা হয়েছে দ্বিগুণ নিরাপত্তা বাহিনীও। আন্তনগরের 43টি ট্রেনের পাশাপাশি চলবে 26টি মেল ট্রেনও। যাত্রার দিন আন্তনগর ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট কিনতে পারবেন। তবে আন্তনগর ট্রেনে চাহিদার তুলনায় আসন সংখ্যা বরাবরই নগণ্য। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তোড়জোড় রেলওয়ে কারখানাগুলোতে, প্রস্তুত নতুন কোচ ও ইঞ্জিন। টিকিট চেকিং ও শৃঙ্খলা রক্ষায় তৈরি হচ্ছে অস্থায়ী প্রবেশপথ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে থাকবে কয়েক স্তরের চেকিং ব্যবস্থা। ঈদ ঘিরে ইতোমধ্যে অবৈধ উচ্ছেদ ও পার্কিং সরানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সংখ্যা করা হয়েছে দ্বিগুণ। সেই সাথে র্যাব, এপিবিএন সহ থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। আপনার অবৈধ কিছু স্থাপনা ছিল, সেইগুলো উচ্ছেদ করা, সাথে অবৈধ পার্কিং এগুলো সরানো। আমরা আসলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি স্যারের নির্দেশে। যে স্টেশনগুলো আছে ওই জায়গা থেকে মোটামুটি ফোর্সে নিশ্চিত 30 জনের মতো, তারপরে আনসার সদস্য পাওয়া গেছে আরও 200 জনের মতো। সব কিছু মিলিয়ে আমাদের যা ফোর্স আছে এক্সিস্টিং ফোর্স, তার প্রায় আরও সমপরিমাণ ফোর্স আমরা পেয়ে যাচ্ছি এই ঈদ উপলক্ষে। তবে অতিরিক্ত যাত্রী চাপে এসব ব্যবস্থা কতটা কার্যকরী থাকবে? আগাম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলে আসন্ন যাত্রী চাপ অনেকটাই অনুমেয়। যেখানে 25 থেকে 30 মার্চের টিকিট পেতে দিনে 4.5 কোটি থেকে 7.5 কোটি বার চেষ্টা করেছে যাত্রীরা। আধা ঘন্টায় একসঙ্গে 1.5 কোটি বার চেষ্টা করা হয়েছে 27 মার্চের টিকিটের জন্য। আর 28 তারিখের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। অথচ ঢাকা থেকে লাখের ওপর যাত্রী চাহিদার বিপরীতে আন্তনগরে সিট মাত্র 33,000-এর মতো। বাকি যাত্রীদের জন্য কি ব্যবস্থা রাখছে রেলওয়ে? যাত্রা শুরুর 2 ঘন্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে, আর মেলের টিকিট যাত্রার 3-4 ঘন্টা আগে থেকে দেওয়া হয়। নিরাপদে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাতে কোনো অহেতুক ঝামেলা সৃষ্টি না হয়। অন্যান্য যে সকল ট্রেন আছে সবগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, যাতে আমাদের যাত্রীর চাপটা সামাল দেওয়া সম্ভব হয়। টিটি বা টিসিও পর্যাপ্ত থাকবে, এই বিষয়টা আমরা এবার কড়াকড়িভাবে আমরা এটা নিশ্চিত করব। 27 মার্চ থেকে সারা দেশে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ে সচিব বলছেন, এবার সিসিটিভির ব্যবহার বাড়ানো ও আলাদা মনিটরিং টিম কাজ করবে। আমরা ভিজিলেন্স টিম করে দিয়েছি। তারা ওই ঈদের সময়টুকুতে ঘন ঘন তারা যাবে, মনিটর করবে, তারা প্রয়োজনে ট্রেন দেখবে। ঈদের যাত্রা যেন তারা সম্পন্ন করতে পারে, যা যা প্রয়োজন তারা সেই জিনিসগুলো দেখভাল করবে। 44টা অতিরিক্ত কোচ আমরা এখানে যুক্ত করছি এই ঈদযাত্রার ট্রেন বহরে। প্রতি বছরই ঈদযাত্রায় বিনা টিকিটে ভ্রমণ বন্ধের নানা রকম ব্যবস্থা নেওয়া হয় স্টেশন এলাকায়। শতভাগ সফল না হলেও অনেক ক্ষেত্রেই সফল হয় বাংলাদেশ রেলওয়ে। তবে বেশিরভাগ বিনা টিকিটের যাত্রী ওঠে এই কমলাপুর এবং বিমানবন্দর আউটার থেকে। তাতে করে বিনা টিকিটের যাত্রীদের ভিড়ে টিকিট কেটেও যাত্রা বাতিল কিংবা দাঁড়িয়ে যেতে বাধ্য হয় অনেক যাত্রী।
এবারও সেই শঙ্কা নিয়ে শুরু হতে যাচ্ছে ট্রেনের ঈদযাত্রা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দু একদিনের মধ্যেই ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়ক দিয়ে পুরোদমে শুরু হবে উত্তরের ঈদযাত্রা। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। এতে আসন্ন ঈদে চলাচলে সুবিধা পাবেন ঘরমুখো মানুষ। এছাড়া মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের পাশে বালু জমে থাকায় দুর্ঘটনার শঙ্কা করছেন মোটরসাইকেল চালকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের কালীহাতির সল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সাফিন, টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 750 পুলিশ মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 3 শিফটে তারা দায়িত্ব পালন করবে। আর এছাড়াও যমুনা সেতুতে 2টি আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে প্রায় 18টি লেনে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদকে ঘিরে কিন্তু 50 থেকে 55 হাজার যানবাহন 24 ঘন্টায় সেতু পারাপার হয়। এই বাড়তি চাপের কারণে কিন্তু উভয় পাশে লেন বাড়ানো হয়েছে। তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে দুই পাশে 6-12 লেনে টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে 18 লেনে টোল আদায় করা হবে। আর এদিকে যে এই যমুনা সেতুর যে থেকে এলেঙ্গা পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়কটি রয়েছে, এটি সাসেক 2 প্রকল্পের আওতায় 4 লেনে উন্নতি করা হচ্ছে। এদিকে এই সড়কও কিন্তু 2 লেন এই ঈদকে ঘিরে ছেড়ে দেওয়া হবে। তখন ওই পুরাতন লেন এবং এই নতুন 2 লেন দিয়ে কিন্তু মানুষ 4 লেনে উত্তরের মানুষ ঘরে ফিরতে পারবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই মহাসড়কের চালকরা জানিয়েছেন যে এই নতুন লেনের যে কোনো মার্কিং না থাকায়, এছাড়াও খুঁটি বেঁধে বা কাপড়ের মাধ্যমে কোনো নিশান না দেওয়ার কারণে কিন্তু অনেকেই গাড়ি উল্টে গিয়ে খাদে পড়তে আহত হয়েছে। আমরা গতকাল দুপুর পর্যন্ত জানতে পেরেছি এই মহাসড়কে 3টি দুর্ঘটনা ঘটেছে, 3টি ট্রাক উল্টে গিয়েছে, এতে চালক যারা রয়েছেন তারা আহত হয়েছেন। আর এছাড়াও এলেঙ্গা থেকে যে মির্জাপুর পর্যন্ত মহাসড়কটি রয়েছে, সেই 4 লেনের মহাসড়কের পাশের 1 থেকে 1.5 ফুট এলাকা জুড়ে বালু জমে রয়েছে। এতে করে বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এই মহাসড়ক দিয়ে মাছের গাড়ি আর এছাড়াও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন এখানে দুর্ঘটনার কবলিত হতে পারে। তারা বলছেন যে যেহেতু মহাসড়ক থেকে বালু অপসারণ করা হচ্ছে, পুরো বালু যদি অপসারণ করতো তাহলে মোটরসাইকেলের আরোহীদের জন্য অনেক ভালো হতো। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সবশেষ তথ্য। শাফিন, ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংস্কার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরুর আগে পুরোপুরি সংস্কার কাজ শেষ হয়নি ময়মনসিংহের অনেক সড়কের। এতে যানবাহনের চাপ বাড়ছে অন্যান্য সড়কেও। এ নিয়ে আরও জানাতে নগরীর ব্রিজ রোড থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন সড়কে যানবাহনের চাপ কেমন, এখনো কতটি সড়কের সংস্কার কাজ বাকি আছে? শাফিক, এই সময়টাতে বিশেষ করে যতই আসলে ঈদ ঘনিয়ে আসছে, ঈদ ঘরমুখো মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং আমরা রয়েছি ময়মনসিংহ নগরীর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়, এবং এখানে প্রায় 3টি জেলার সংযোগ সড়ক, এবং যেখানে আমরা দেখতে পেরেছি যে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ, এই 3টি জেলার গাড়ি কিন্তু এখানে ঢাকা থেকে এই পথ দিয়ে ছেড়ে এসে এই পথ দিয়ে কিন্তু যায়। এবং এখানে আসার পর দেখছি যে প্রচুর গাড়ির চাপ। এবং ময়মনসিংহের যে বিভিন্ন বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রোডের বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, বিভিন্ন স্ট্যান্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনও অনেক রাস্তাঘাট রয়েছে যেগুলো সংস্কার হয়নি। আপনি জানেন যে এই সড়ক পথে দুর্ভোগের অন্যতম কারণগুলো, কিন্তু তার মধ্যে অন্যতম কারণ হলো যে এই যে রাস্তাঘাট যে ভাঙাচোরা থাকে এবং এগুলো সংস্কারের ধীরগতির কারণে কিন্তু শেষ সময়ে এসে যে যাত্রার এই সময়টাতে এসে কিন্তু আসলে গাড়ির গতি কমে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা থাকার কারণে এখনও পুরোপুরি সংস্কার না হওয়ার কারণে কিন্তু তাদেরকে অনেক ধীরগতিতে আসতে হচ্ছে। এবং সেই সাথে টঙ্গীতে তারা আসলে
সড়ক অবরোধের কারণে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আসলে একটি গাড়ি দেরি হয়েছে এবং তার জন্য কিন্তু আসলে ক্রমান্বয়ে যানজটটা কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি আমরা সকালের দিকে দেখেছিলাম ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকা এবং ঢাকা বাইপাস এলাকা এই অঞ্চলগুলোতে এবং বেশ কয়েকটি উপজেলাতে আমরা জানতে পেরেছি যে এবং দেখতে পেরেছি যে কিছু কিছু খানাখন্দর যে রয়েছে সেগুলো কিন্তু সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু যে এখান থেকে বিশেষ করে এই ব্রিজ বাসস্ট্যান্ড থেকে ইউনিভার্সিটি যাওয়ার পথে যে রাস্তাটা সেখানে আমরা এখনও অনেক খানাখন্দ দেখতে পেরেছি যেগুলো এখনও কোনো সংস্কার হয়নি, যার কারণে যারা চালক রয়েছেন হেল্পার রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই রাস্তাগুলো যদি আসলে ছোটো ছোটো খানাখন্দগুলো যদি সংস্কার করা হয় তাহলে গাড়ির গতি আরও বাড়বে এবং যানজটটা অনেকটা কমে যাবে এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রাটা অনেকটা কিন্তু স্বস্তির হবে এবং এই যানজট এবং পাশাপাশি এই সংস্কার সম্পূর্ণ করতে কিন্তু ঈদের আগে সংস্কার হয়ে যাবে বলে কিন্তু কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন যে কাজগুলো এখনও বাকি রয়েছে। সব মিলিয়ে এই ছিল সাফিন ময়মনসিংহ থেকে আমার কাছে সংস্কারের সর্বশেষ খবর। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহের বিভিন্ন সড়কের সংস্কার কাজের বিস্তারিত জানতে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন টেপার বিল এলাকায় বনাঞ্চলে লাগা আগুনের 95% নিয়ন্ত্রণে এসেছে। বনের কোথাও এখনও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এদিকে আগুনের কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্তারিত। 95% নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ট্যাপারবিল এলাকার বনে লাগা আগুন। রোববার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফায় আগুন নেভানোর কাজে নামেন। কোনো অংশে পুনরায় দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখেন তারা। তবে পানির উৎস দূরে থাকায় আগুন সম্পূর্ণ নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর মানে আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে এবং ইনশাল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। এর আগে শনিবার বিকেল থেকে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে বন বিভাগ। আলোর অভাবে সন্ধ্যার পর থেকে আগুন নেভানোর কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। তবে বনরক্ষী বন কর্মকর্তা সহ শতাধিক স্বেচ্ছাসেবক সারা রাত কাজ করে। আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও পরবর্তী করণীয় নির্ধারণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতা গুল্ম। গত 2 যুগে অন্তত 26 বার আগুন লেগেছে সুন্দরবনে। এখন সুন্দরবন এখনও বিক্ষিপ্তভাবে জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপাকুল এলাকায় আগুন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, চাঁদপাই রেঞ্জের আরেকটি জায়গায় আগুনের খবর শোনা যাচ্ছে, ফায়ার সার্ভিস বলছে, আর টেপাকুল এলাকার আগুন কতটা নিয়ন্ত্রণে এলো? শাফিন, চাঁদপাই রেঞ্জের যে স্থানে আগুন লেগেছিল সেখানে কিন্তু অনেকটাই বললে চলে যে একেবারেই নিয়ন্ত্রণে এসেছে। এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে একেবারেই নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে আরেকটি যে এখানে এই চাঁদপাই রেঞ্জের পাশে আরেকটি এলাকাতে কিন্তু গুলশেখালী নামে যে এলাকা, সেই এলাকাতে কিন্তু সুন্দরবনের সেখানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এবং এখানে যে 6টি ইউনিট কাজ করছিল আগুন নিয়ন্ত্রণের জন্য, সেই 6টি ইউনিট কিন্তু আবার তারা রওনা দিয়েছে সেই নতুন যে স্পটে আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারা এর মধ্যে রওনা দিয়েছে সবাই। তো এই জায়গাটার কথা যদি বলি, এখানে কিন্তু গতকালকে আগুন লেগেছিল সকাল 10টা থেকে 12টার মধ্যে এবং স্থানীয়রা কিন্তু দূর থেকে যখন আগুনের ধোঁয়া দেখতে পায় তারপর থেকে কিন্তু তারা স্থানীয় যারা বন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে জানানো হয় এবং পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানানো হয়। তারপরে কিন্তু তারা এখানে আসেন এবং বিকেল 4টার পর থেকে কিন্তু তারা এখানে তাদের যে আগুন নেভানোর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেন। বন কর্মকর্তারা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু তাদের যৌথ প্রচেষ্টায় কিন্তু আজকে দুপুরের মধ্যেই এই চাঁদপাই রেঞ্জের যে কলমতাজি যে এলাকাটি রয়েছে এই এলাকায় প্রায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে যে আগুন লেগেছিল সেটি কিন্তু তারা নিজেরাই
বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে আমরা দেখেছি যে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে কাজ করেছেন। এখানে এই কাজ করার পরে কিন্তু হঠাৎ করেই আবার যে এখানে এই নতুন করে যে আগুন লাগার যে ঘটনাটি সবাই শুনে কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এরই মধ্যে কিছুক্ষণ আগেই একটি আগুন নেভানোর পরে আবারও নতুন করে আরেকটি আগুন ধরার ঘটনা, এটি কিন্তু বেশ উদ্বেগজনক। এর আগে আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু প্রতি বছরই বেশ কয়েকবার এখানে এই সুন্দরবনে আগুন লেগেছে এবং আগুন লাগার পরে কিন্তু পশু পাখির যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি এখানকার জীববৈচিত্র্যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে আগুন লাগার ফলে। এর পাশাপাশি এখানে যে বটবৃক্ষগুলো রয়েছে সব দিকেই কিন্তু বেশ ক্ষতি হয় এই সুন্দরবনের। এই সুন্দরবন কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য এবং পুরো বিশ্বের একটি ঐতিহ্য এই সুন্দরবন। তো সেক্ষেত্রে সকলে একটু সচেতন মহলের দাবি যে এইসব আগুনের ঘটনা যে ঘটছে বারবার, সেই ঘটনা যেন তদারকি করা হয়। এখানকার বন কর্মকর্তারা বলছেন যে মূলত এখানে বাইরের অনেকেই নিষেধাজ্ঞা থাকাকালীনও ঢুকে যায় এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু আগুন লাগতে পারে। তবে কী কারণে লেগেছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এবং তদন্ত সাপেক্ষে সেটি বলা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাফিন সুন্দরবনে আগুন লাগার সবশেষ খবর। সুন্দরবনে আগুন নেভানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বামী স্ত্রী সহ ৩ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীর চিকিৎসার সবশেষ তথ্য জানাতে সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হব তার সাথে। হাসিব, আহতদের কি অবস্থা জানাবেন? ঘটনা কখন ঘটেছিল? শাফিন, ঘটনাটা ঘটে মূলত সেহরির সময় রান্না করতে গিয়েছিলেন এক পরিবারের একজন নারী। তিনি রান্না করতে গিয়ে তিনি দেখেন সেখানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে তখনই তিনি অগ্নিদগ্ধ হন এবং তখনই তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার শরীরের 60% পুড়ে গেছে এবং তার পরিবারের আরও 2 জন সদস্য আহত হয়েছেন। যদিও তাদের পুড়ে যাওয়ার সংখ্যা বা পরিমাণ কিছুটা কম। তার স্বামী 60 বছর বয়সী হারুনা রশিদ, তিনি 1% পুড়ে গেছেন তার শরীরের এবং তার সন্তান ছিলেন 17 বছর বয়সী একজন তার সন্তান। তিনি 1% তার শরীরের অগ্নিদগ্ধ হয়েছে। এই অগ্নিদগ্ধ হওয়ার পরই তারা মূলত এই ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানে ভর্তি হন এবং তারপরে ওই বাবা এবং সন্তানকে ছাড় দেয়া হলেও ওই নারীকে, যার 40 বছর বয়সী কমলা নামের একজন নারী, যিনি প্রায় তার 60% পড়ে গেছে, তিনি এই মেডিকেলে ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং তার অবস্থা বেশ গুরুতর বলছেন চিকিৎসকরা। এবং একই সঙ্গে চিকিৎসকরা বলছেন যে এই সময়ে বেশ কিছু অগ্নিদগ্ধ হবার ঘটনা ঘটছে গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ার মাধ্যমে এবং এটি মূলত একটি উদ্বেগজনক বিষয় এবং এটি কিন্তু ঢাকা সহ সারা দেশে এরকম ঘটনা ঘটছে। এই জন্য তিনি সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যেন গ্যাস সিলিন্ডার একটু সাবধানে ব্যবহার করার জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন। এই ছিল শাফিন এই ঢাকা মেডিকেল বা এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বান্দরবানে পাহাড় ও বন উজাড় করে অবৈধভাবে গড়ে উঠেছে অন্তত 30টি ইটভাটা। এতে নষ্ট হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। অবৈধ ভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকলেও নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। রিজভি রাহাতের তথ্য ছবিতে প্রতিবেদন। কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কণার ছাই। এভাবেই পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, রুমা, থানচি ও নাইক্ষংছড়িতে বিশেষ কায়দায় পাহাড় কেটে আর বনের কাঠ পুড়িয়ে অবৈধভাবে চলছে অন্তত 30টি ইটভাটা। কৃষিজমি, জনবসতি, প্রাকৃতিক ও সামাজিক বন আর শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে এসব ইটভাটা, যার ধোঁয়ায় নষ্ট হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি, ফসল ও জীববৈচিত্র্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে পাহাড় থেকে ছোট ছোট গাছগুলা কেটে নিয়ে ইটভাটা করছে। মাটি এগুলা ধরেন পাহাড় থেকে যে এগুলা আগে কাটছিল, কাটে এখন করছে আর কি করে এখন মেল চালাইতেছে। আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব ইটভাটা, যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি বনভূমির কাঠ। পাহাড়ের মাটি ভালো,
তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়, লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। ভারত মানে মেডগুলা কাটি শত শত মানে মেডগুলা টাকা করে আনি, এরা ধরুন ইট ইট বানাইতে আসছে গাছের থেকে গাছ জ্বালায়। তবে অবৈধ এসব ইটভাটায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। নাইক্ষ্যংছড়ি লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। 3 পার্বত্য জেলায় ইটভাটা নির্মাণে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। এরপরও অবৈধ ভাটা কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন পার্বত্যবাসীর। এখন বান্দরবান। ভারতীয় পোশাককে পেছনে ফেলে এবার ঈদে মেয়েদের পছন্দের তালিকায় 1 নম্বরে আগানুর, তাওয়াক্কাল সহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ডের 3 পিস। দাম কিছুটা বেশি হলেও ট্রেন্ডিং আর মান ভালো হওয়ায় পাকিস্তানি পোশাকের কদর বেড়েছে। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। ঈদ মানেই যেন সাধ্যের মধ্যে নিজেকে সর্বোচ্চ সাজিয়ে তোলার চেষ্টা। এবার ঈদ ঘিরে মেয়েদের পছন্দের তালিকায় 1 নম্বরে জায়গা করে নিয়েছে পাকিস্তানি 3 পিস। সেলাই কিংবা সেলাই ছাড়া 2 ধরনের পোশাকেই আগ্রহের তালিকায় আগানুর, রাওয়াত, তাওয়াক্কাল সহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ড। খুবই সুন্দর কালেকশন এবার বের করেছে, দ্যাটস ওয়াই আমি এখন পাকিস্তানিটা বেশিরভাগ চুজ করছি। বেশিরভাগ মেয়েরাই পাকিস্তানিটা চুজ করছে কারণ তাদের কাছে এবার কালেকশনগুলো অনেক সুন্দর আসছে। এবার একটু বেশি মনে হচ্ছে, কারণ পাকিস্তানিরা সবসময় বের হয়, বাট এবছর মনে হচ্ছে বেশি একটু ট্রেন্ডিং। সবাই যেমন মাতামাতি করতেছে, কিনতেছে। পাকিস্তানি মানে একটু কমফোর্টেবল হয় পরার জন্য, সেজন্য পাকিস্তানিটাই প্রেফার করি। বরাবরই বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার ভিসা জটিলতায় প্রতিবেশী দেশ থেকে পোশাকের আমদানি কমেছে। অন্যদিকে ব্যবসায়িক যোগাযোগ সহজ হওয়া আর পাকিস্তানি সিরিয়ালে আসক্ত হয়ে পড়ায় ট্রেন্ড দখল করেছে পাকিস্তানি পোশাক। আপডেটেড ভার্সনগুলো পাকিস্তানি বেশি পছন্দ হয় আর কি, ইন্ডিয়াগুলা তেমন দেখা হয় না, তেমন একটা পছন্দ হয় না। পাকিস্তানি ড্রামা বিশেষ করে মেয়েরা দেখে, অবসেস ওইগুলোতেই আর কি, ওগুলাই আর কি ভালো লাগে। পাকিস্তানি ড্রামা দেখে আমাদের কাছে ভালো লাগছে যে এই ড্রেসটা খুব সুন্দর, আমরা এরকমভাবে নিব। আর ইন্ডিয়াকে এখন আমরা পিছিয়ে ফেলাই দিচ্ছি। পাকিস্তানি পোশাকটা মেয়েদের একটু ফেভারিট কালেকশন, এই জিনিসটা বেশি পরে, মানে এই জিনিসটা পুরো কমফোর্টেবল, এই জন্য পাকিস্তানি ড্রেসটা বেশি পরে। এখনকার জেনারেশন যারা আছে মেয়েরা আপনার পাকিস্তানি প্রোডাক্টে বেশি পছন্দ করতেছে, আর পাকিস্তানি প্রোডাক্টটা একটু ইন্ডিয়ান থেকে আলাদা হচ্ছে। যদিও এখনও সরাসরি দেশটি থেকে পোশাক আনতে পারছেন না ব্যবসায়ীরা, দুবাই হয়ে আনতে হয় পণ্য। তবে ভারত থেকে পণ্য আসা কমে যাওয়ার পরেও বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি। আমাদের ইন্ডিয়ান কালেকশন অনেক কম, কারণ আমরা যেতে পারি নাই, আমাদের ভিসা পাই নাই, বা দেখা যায় যে কোনো একটা পরিস্থিতির কারণে আমরা যেতে পারি না, বা আপনার ইন্ডিয়ান ড্রেস আসতেছেও কম। অন্য সময়ে পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে ঠিকমতো আসতে পারতো না, এখন আপনার পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে আসে। গত সরকার প্রথমে ক্ষমতায় আসে, তখন এই মার্কেট সহ আপনার অন্য দেশে পাকিস্তানি যেসব এই প্রোডাক্ট ছিল এরা রেডি দিতে চাইছিল এক হিসাবে, যে এগুলো বয়কট করতে হবে। ইন্ডিয়ান ভিসা বন্ধ বা ইন্ডিয়ান প্রোডাক্ট না আসার কারণে যে একটা প্রবলেম ক্রিয়েট হবে এরকম কিছু কিন্তু নাই। গত বছর থেকে এই বছর দুদেশ থেকে পোশাক আমদানি কম হয়েছে প্রায় 3,65,000। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে গত 3 মাসে ভারত থেকে আমদানি হয়েছে 13,29,000 পিস পোশাক, আর পাকিস্তান থেকে 9 লাখ পিস। তবে শুধু 3 পিসের ক্ষেত্রে গত 3 মাসে ভারতের চেয়ে 5.5 গুণ বেশি আমদানি হয়েছে পাকিস্তান থেকে। বিদেশি পোশাকের সাথে অনেকটা পাল্লা দিয়েই চাহিদা পূরণ করছে দেশীয় পোশাক। তবে প্রতিযোগিতা আর ট্রেন্ডিংয়ের এই বাজারে প্রথম হতে হলে দরকার ব্যবহারকারীদেরই রুচির পরিবর্তন। আমরা তো গ্লোবাল ট্রেন্ডের মধ্যে আছি এবং এই ট্রেন্ডের কারণে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পোশাক কেন যে কোনো জিনিসই হচ্ছে নিতে পারি, পড়তে পারি। সো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে লাইক ইনস্টা, টিকটক, দ্য ফেসবুক, আমার মনে হয় এটা একটা বিগ কারণ মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করা। একটা রিজন হচ্ছে যে মেয়েরা সবসময় চায় যে আমাকে দেখতে সুন্দর লাগবে। আমরা সবসময় দেখা যায় যে অনেক কাস্টমাররা থাকে যারা অনেক সেলিব্রিটিকে ফলো করে। তো সামহাও বাংলাদেশ এটা দুঃখজনক যে আমাদের নিজেদের কালচার থেকে অন্যান্য কালচারের নাটক, ড্রামা এগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। গত রমজান থেকে এই রমজানের প্রথম 20 রোজার ব্যবসা আশাব্যঞ্জক হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গালিব ইবনে রিয়াজ, এখন ঢাকা। আমরা মহাসড়কের ঈদ যাত্রার খবর।
এবারের ঈদযাত্রায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 4 লেন সুবিধা পাবে উত্তরের মানুষ। তবে কিছু জায়গায় সংস্কার কাজ শেষ না হওয়ায় রয়েছে যানজটের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ সাইদাবাদ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন সড়কে যানবাহনের চাপ কেমন, কোথাও কোনো সংস্কারের কাজ বাকি আছে কিনা? শাফিন, এই যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়ককে কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। তার কারণ উত্তর এবং দক্ষিণবঙ্গের 22 জেলার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যমুনা সেতু পার হয়ে এই মহাসড়ক পাড়ি দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু যাতায়াত করে। তো এই মহাসড়কে স্বাভাবিক সময়ে কিন্তু 20 থেকে 25,000 যানবাহন চলাচল করে, কিন্তু ঈদ মৌসুম আসলেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যে কারণে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে এই মহাসড়কে উত্তরের মানুষকে ঈদের আগে যানজটে পড়তে হয় এবং ভোগান্তি পোহাতে হয়। তবে এই যে মহাসড়কে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনে উন্নীতকরণের যে কাজ চলমান রয়েছে, সেই কাজ কিন্তু প্রায় অনেকাংশেই শেষ হয়েছে, যে কারণে এই যে যমুনা সেতু পার হয়ে যে হাটিকুমরুল মোড় রয়েছে, এই মোড় পর্যন্ত প্রায় অধিকাংশ কাজই শেষ হয়েছে, যে কারণে এই মহাসড়কে আসলে যানজটের তেমন একটা সংখ্যা নেই বললে চলে। তবে যে ঝাওয়েল ওভারব্রিজটি নিয়ে সংখ্যায় ছিল এই মহাসড়কে, সেই ব্রিজের একটি লেনও কিন্তু ইতিমধ্যেই খুলে দিয়েছে সড়ক বিভাগ, যে কারণে আসলে এই মহাসড়কে আসলে যানজটের তেমন একটি সংখ্যা কিন্তু আসলে বলছেন না চালকরা। তবে এই হাটিকুমরুল মোড় থেকে যে বগুড়া রংপুর মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের যে হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়ক, এই মহাসড়কে বেশ কিছু জায়গায় কিন্তু 4 লেন রয়েছে। 4 লেনের যে কাজ চলছে, সেই 4 লেনের 1 লেন কিন্তু চালু রয়েছে, পাশাপাশি 2-3টি জায়গায় কিন্তু ওভারপাস এবং ব্রিজের কাজ চলমান রয়েছে, যে কারণে এই মহাসড়কে 1 লেন দিয়ে কিন্তু এই বগুড়া রংপুরের মানুষকে যাতায়াত করতে হবে, যে কারণে এই জায়গায় একটু যানবাহনের চাপ বাড়লেই কিন্তু আসলে যানজটের যে সংখ্যা সেটি কিন্তু তৈরি হবে এবং ভোগান্তিও কিন্তু পোহাতে হতে পারে এই অংশের মানুষ। তবে আসলে এই মহাসড়ক নিয়ে কিন্তু যারা সড়ক বিভাগ রয়েছে এবং পুলিশ বিভাগ, তারা কিন্তু কয়েক দফা কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। তারা বেশ কিছু জায়গায় সংস্কার করে কিন্তু তারা আসলে দাবি করছেন যে আসলে এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা কিন্তু চেষ্টা করছেন, এবং মহাসড়ক জুড়েও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথাও জানিয়েছে পুলিশ বিভাগ থেকে। তো শাফিন, উত্তরবঙ্গ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী রিফাত রহমান যুক্ত হয়েছিলেন। গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রামের মহিলা বিভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে মহিলা জামায়াতের কর্মী ও সদস্যদের পাশাপাশি শিশুরাও অংশ নেয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মুসলিম উম্মাহকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে তাদের পণ্য বয়কটের দাবি জানান তারা। পাশাপাশি মানববন্ধনে শিশু আসিয়া সহ বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপরে পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান জামায়াতের কর্মীরা। ঈদ ঘনিয়ে আসায় বেচা কেনায় জমজমাট শরীয়তপুরের প্রসাধনীর বাজার। কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় দেশীয় প্রসাধনীর উপরে ক্রেতাদের আস্থা বাড়ছে। শরীয়তপুরের প্রসাধনীর বাজারের খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। জানাবেন যে প্রসাধনী সামগ্রীর মধ্যে কোন কোন পণ্যের চাহিদা বেশি? ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু শরীয়তপুরের প্রসাধনী বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু ক্রেতারা বিপণী বিতানের গুলোতে ভিড় জমাচ্ছেন এবং এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন এবং তাদের পছন্দের যে প্রসাধনী পণ্যটি সেটি কিন্তু তারা খুঁজছেন। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা যেমনটা বলছেন যে আসলে এবছর তারা বেশিরভাগই দেশীয় যে প্রসাধনী পণ্যগুলো রয়েছে সেগুলো কিনছেন, কারণ এই পণ্যগুলির মান বেড়েছে, পাশাপাশি দাম অনেকটা হাতের নাগালের মধ্যে। আর বিদেশি পণ্যের যেহেতু বিদেশি পণ্যটা অনেকটাই বিশ্বাস করাটা কঠিন হয়ে গেছে, তারা অনেকটা প্রতারণার শিকার হন এমনটা বলছেন, যার কারণে আসলে বিদেশি পণ্য কেনার দিকে কিন্তু তারা আসলে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন এমনটা কিন্তু ক্রেতারা বলছেন। আর বিক্রেতারা বলছেন যে আসলে ঈদ যত সামনে এগিয়ে আসছে ক্রেতারা পোশাক আশাক কিনে সেই পোশাক আশাকের সাথে মিল রেখে, বিশেষ করে নারীরা তাদের লিপ লাইনার, লিপস্টিক, আইলাইনার, এই জাতীয় যেই নেল পলিশ, এইগুলি পোশাকের সাথে মিল রেখে কিন্তু সেই পণ্যগুলো, প্রসাধনী পণ্যগুলো কিনছেন এবং অনেকেই কিন্তু মেহেদি কেনার দিকেও কিন্তু বেশ ঝুঁকছেন এমনটা কিন্তু
এখানকার বিক্রেতারা বলছেন আসলে শরীয়তপুর হচ্ছে একটি রেমিটেন্সের এলাকা। এখানে বৈদেশিক আয় অনেক বেশি এবং ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক আয় কিন্তু এই শরীয়তপুর জেলা, যার কারণে ক্রেতাদের হাতে কিন্তু টাকা আছে, তবে কিন্তু ক্রেতারা মানসম্মত পণ্যই খুঁজেন। মানসম্মত পণ্য পেলে তারা কিন্তু সেটা কিনে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে আসলে ক্রেতারা বেশিরভাগই দামের চেয়ে মানসম্মত পণ্যের দিকেই কিন্তু তারা বেশি ঢুকছেন। তো ঈদ যত ঘনিয়ে আসবে, ঈদ যত এগিয়ে আসবে, ততই আরও প্রসাধনী পণ্যের কেনাবেচা বাড়বে এবং ক্রেতারা কিনবেন, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা আমাদেরকে বলছেন। শাফিন। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে এক পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কাশিমপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল নামের ওই ব্যক্তি। সকালে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানলা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে স্ত্রী ও 4 বছরের সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে 3 জনের মরদেহ পাঠানো হয়। এখন ঢাকা শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ঐকমত্য কমিশনের সংলাপে 151টি প্রস্তাবনায় একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুপুরে মতামত দেবে বিএনপি ও এনসিপি। সুন্দরবনের আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার লাইন তৈরি। 95% নিয়ন্ত্রণের দাবি বন বিভাগের। কাল থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু। টিকিটবিহীন যাত্রীর ভিড় বাড়ার শঙ্কা। মহাসড়কগুলোতে সংস্কার চলায় যানজটের শঙ্কা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। হুথি নিয়ন্ত্রিত বিমানবন্দরে 3 দফায় মার্কিন বিমান হামলা। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।